আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রামিসা হত্যার বিচারের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ। ধর্ষক সোহেলের পক্ষে লড়বেন না ঢাকা বারে কোনো আইনজীবী, পরিবারের পাশে বিএনপি 2 এমপি। ছুটির দিনে ঈদ যাত্রায় বাড়ির পথে রাজধানীবাসী। ঢাকা চট্টগ্রাম ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের তীব্র চাপ, বিভিন্ন স্থানে যানজট। দুদিন বাদে শুরু পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মক্কায় পৌঁছেছেন বাংলাদেশের সব হজ যাত্রী। অনিয়ম হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ধর্মমন্ত্রী। এক দশকেও সাভার ট্যানারি শিল্প এলাকায় তৈরি হয়নি আন্তর্জাতিক মানের বর্জ্য শোধনাগার। বিদেশি ক্রেতা হারাচ্ছে চামড়া খাত। এবং কাল ময়মনসিংহে ত্রিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করবেন জাতীয় কবি কাজী নজরুলের ১২৭তম জন্ম জয়ন্তী উৎসব। অংশ নেবেন খাল খনন কর্মসূচিতে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রামিসা হত্যা দ্রুত বিচার ও খুনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পল্লবীতে শিশু রামিসা হত্যা দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সহপাঠী এবং এলাকাবাসী। সকালে রামিসার বাসার সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ভবিষ্যতে যেন আর কোনো শিশু এমন ঘটনার শিকার না হয়, সেজন্য খুনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। এদিকে শিশু রামিসা হত্যা দ্রুত বিচার এবং নারী শিশু নিরাপত্তা নিশ্চিতের দাবিতে গুলশানে মানববন্ধন করেছে গুলশান সোসাইটির সদস্যরা। এদিকে শিশু রামিসার ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ড এবং অব্যাহত নারী ও শিশুদের প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা মহানগরী দক্ষিণ ইসলামী ছাত্রী সংস্থা। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচি থেকে 7 দফা দাবি তুলে ধরা হয়। এছাড়া বরিশাল, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আমরা তথাকথিত উন্নয়নের নামে খালি অর্থনৈতিক উন্নয়ন দেখি, এই যে সমাজের অধোগতি এইটা দেখি না। আজকে তাই আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা যারা এটার বিচার চাই, মানে এই ঘটনার বিচার চাই, একই সাথে সমাজের এই অধোগতি রোধের জন্যে আমরা আধুনিক সংস্কৃতির বিকাশ ত্বরান্বিত করতে চাই। এই পর্যন্ত আমরা কতগুলো ধর্ষণ এবং হত্যার ঘটনা দেখেছি এবং তারপরে শুধু আশ্বাস দেখেছি, আমরা এখনো পর্যন্ত কোনো আশ্বাস বাস্তবায়ন হতে দেখিনি। রাজধানীর পল্লবীতে শিশু রামিসার ধর্ষক ও খুনির পক্ষে কোনো আইনজীবী লড়বেন না বলে জানিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। সমিতির ভার্চুয়াল বৈঠক শেষে সাধারণ সম্পাদক আবুল কালাম খান এটিএন বাংলাকে একথা জানান। আমরা আজকে একটা জুম মিটিং করি, সেখানে আমরা সর্বশেষ সিদ্ধান্ত নেই ঢাকা আইনজীবী সমিতি কোন সদস্য রামিসা হত্যা মামলার আসামি পক্ষে লড়বেন না। সমাজে একটা মেসেজ যাবে যে যারা এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড ঘটাবেন তাদের জন্য আইনি সহায়তা ঢাকা বারের কোন আইনজীবী দিবেন না। সরকারের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে একটি চক্র পরিকল্পিতভাবে একের পর এক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের এমপি সেলিমা রহমান। রাজধানীর মিরপুরে পল্লবীতে শিশু রামিসার বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি। এসব অপরাধ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। এ সময় এমপি নিপুণ রায় বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো কোনো ষড়যন্ত্রের অংশ কিনা তা খতিয়ে দেখছে সরকার। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে আরো সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ছোট ছোট শিশুদের হত্যা করছে, এটা কিন্তু একটা অদ্ভুত একটা চক্র বলতে পারেন, ষড়যন্ত্র বলতে পারেন। কারণ এই সরকার এসছে মাত্র 2 মাস হলো, সেখানে বিভিন্ন রকম এই সরকার যে কাজগুলো করতে যাচ্ছে তাকে বাধাগ্রস্ত করার জন্য অনেক রকম ষড়যন্ত্র চলছে। ঈদুল আজহাকে সামনে রাজধানী ছাড়তে শুরু করেছে কর্মজীবীরা। যাত্রাপথের ভোগান্তি এড়াতে অনেকে আগেভাগে স্ত্রীর সন্তানদের পাঠিয়ে দিচ্ছে বাড়ি। এ অবস্থায় ঘরমুখো মানুষের চাপ বেড়েছে ট্রেন স্টেশন ও বাস টার্মিনালে। এদিকে অতিরিক্ত যানবাহনের চাপে সড়ক মহাসড়কে দেখা দিয়েছে যানজট। সাজ্জাদ জাহানের রিপোর্ট।
ঈদুল আজহা উদযাপন করতে বাড়ির পথে রাজধানীবাসী। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ট্রেনে যাত্রীদের বেশ চাপ দেখা যায়। ট্রেনের বিশেষ সার্ভিস শনিবার থেকে শুরু হলেও যাত্রাপথের ভোগান্তি এড়াতে আগেভাগেই বাড়ি ফিরছেন অনেকেই। রাজধানীর কমলাপুর ট্রেন স্টেশনে গিয়ে দেখা যায় অনেকেই স্ত্রী সন্তানদের আগেভাগেই পাঠিয়ে দিচ্ছেন বাড়িতে। এই টাইমটাই আসলে দালালের পরিমাণটা বেড়ে যাচ্ছে। ঈদ উপলক্ষে আমরা তাদের সাথে একটা বিশেষ সম্মিলনের ব্যবস্থা হয়, প্লাস পাশাপাশি আরো বেশি কাছে যাওয়া হয়। প্রায় 4 থেকে 5 মাস পরে যাচ্ছি, তো অনেকদিন পর মা বাবাকে দেখব। আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যে যাতে যাত্রী আমরা যাদেরকে টিকিট দিয়েছি তারা যাতে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করে নিরাপদে বাড়ি যেতে পারে সেই ব্যবস্থা আমরা করব। এবং শিডিউল বিপর যেটা বলছেন আপনি দেখেন, আজকে কিন্তু 12টা ট্রেন ইতিমধ্যেই কমলাপুর রেল স্টেশন ছেড়ে গেছে এবং সবগুলো ট্রেনই কিন্তু সঠিক সময় ছেড়ে গেছে। এদিকে মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীর কলাবাগান এলাকায় বাস কাউন্টারগুলো পরিদর্শনে আসে র্যাবের একটি টিম। র্যাব 2-এর উপ অধিনায়ক নিয়াজ রহমান বলেন, যাত্রী ভোগান্তি দূর করতে অভিযান চলমান থাকবে। যাতে কোনো বিড়ম্বনার শিকার না হতে হয় সেজন্য বরাবরের মতো আমরা র্যাব 2 এবারও 24/7 আমরা মাঠে আছি। তবে অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকার বাইরে সড়ক মহাসড়কে দেখা দিয়েছে যানজট। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 7 কিলোমিটার এলাকায় গাড়ির ধীরগতি সৃষ্টি হয়েছে। রাস্তা তো খুব যানজট দেখলাম, আজকে আসতে সব যানজট এটা দেখতেছে। 14 ঘন্টা লাগছে ঢাকা নোয়াখালী, ঢাকা 14 ঘন্টা লাগছে। দাউদকান্দি ওইখান থেকে সেতুরা গোমতী সেতুর আগ থেকে যে যাত্রীবাহী যানবাহন ও পশুবাহী ট্রাকের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের 105 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে গাড়ির তীব্র চাপ। বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড যানজটেরও সৃষ্টি হয়েছে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। আর 2 দিন বাদে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। ইতোমধ্যেই বাংলাদেশের সব হজযাত্রী মক্কায় পৌঁছেছেন। এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে খুশি তারা। হজ ব্যবস্থাপনায় কোনো অনিয়ম হলে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী। হজ পালনে যে কোনো সমস্যা সমাধানের আশ্বাস সংশ্লিষ্টদের। সৌদি আরব থেকে সাজিদুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। হজের আনুষ্ঠানিকতা শুরু হতে আর মাত্র বাকি 2 দিন। বিশ্বের লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানেরা জড়ো হয়েছেন পবিত্র মক্কা নগরীতে। বাংলাদেশ থেকেও সব হজযাত্রী বৃহস্পতিবারের মধ্যেই মক্কায় পৌঁছেছেন। এবারের ব্যবস্থাপনা নিয়ে খুশি তারা। আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা হজের শেষ ফ্লাইটে এসে হোটেলে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আসছি, পথে কোনো সমস্যা হয় নাই। সর্বশেষ ফ্লাইট আজকে আমরা আসছি। আলহামদুলিল্লাহ, হাজি ক্যাম্পের অবস্থা খুব ভালো ছিল, পরিবেশও খুব সুন্দর ছিল। এর জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। হজের মধ্যে কোনো অনিয়ম হলে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী। যে আপনারা যদি আপনাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন না করেন, আপনাদের টিএ দিয়ে দেওয়া হবে না, দেশে যাওয়ার পরে এগুলি বন্ধ করে দেওয়া হবে, এবং যারা ভালো কাজ করবে তাদেরকে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। এদিকে সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ডক্টর হাসান আল মানকারার সাথে বৈঠক শেষে হাবের মহাসচিব ফরিদ মজুমদার জানান, হজের আনুষ্ঠানিকতা শুরুর আগেই মিনা, মুজদালিফা ও আরাফার ময়দানে সকল সমস্যা সমাধানে কাজ চলছে। মিনা, আরাফা, মুজদালিফার যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। যে সমস্যাগুলো আমাদের কাছে দৃশ্যমান হয়েছে আমরা সেগুলো তুলে ধরেছি। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সেগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৭৭,৪৩২ জন এরই মধ্যে মক্কায় পৌঁছেছেন। এছাড়া হজ পালন করতে এসে এ পর্যন্ত ২১ জন হজযাত্রী মারা গেছেন। আশিকুর রহমান, এটিএন বাংলা। 1 দশকেও নির্মিত হয়নি সাভারের ট্যানারি শিল্প এলাকায় কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি। লেদার ওয়ার্কিং গ্রুপ বা এলডব্লিউজি সনদ না থাকায় আন্তর্জাতিক ক্রেতা হারিয়ে ধ্বংসের মুখে $4 বিলিয়ন রপ্তানি আয়ের দ্বিতীয় বৃহত্তম চামড়া শিল্প খাত। এই খাতের ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক মানের সিইটিপি ও সরকারের নীতি সহায়তা পেলে চামড়া শিল্প ফিরে পাবে তার সোনালী গৌরব। তরিক ইসলামের 2 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। পরিবেশ দূষণ রোধ, বিদেশি বিনিয়োগ ও রপ্তানি আয় বাড়াতে 2003 সালে সাভারের হেমতপুরে 200 একর জমির উপর গড়ে তোলা হয় ট্যানারি শিল্প এলাকা। 6 দফা ব্যয় বাড়িয়ে 1015 কোটি টাকায় নির্মিত এই শিল্প নগরীতে 2017 সালে স্থানান্তরিত হয় 200 ট্যানারি। পরিকল্পিত ও পরিবেশ বান্ধব এই শিল্প নগরীতে শুরু থেকেই নানা অনিয়মের অভিযোগ ওঠে।
পরিকল্পনার অভাবে এক দশকেও গড়ে ওঠেনি আন্তর্জাতিক মানের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি। আমরা যে বিনিয়োগটা করেছি সেই বিনিয়োগটা আমাদের বিফলে যাচ্ছে একমাত্র কারণ আমাদের কমপ্লায়েন্ট। আমরা কমপ্লায়েন্ট হতে পারিনি বিদায়, যে তরল বর্জ্য এবং কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা আমরা করতে পারিনি বিদায় কিন্তু আমরা এই সার্টিফিকেশনগুলো পাচ্ছি না, সেই কাঙ্ক্ষিত বায়ার আমরা হারিয়ে ফেলেছি। সম্ভাবনা থাকলেও শুধুমাত্র সনদের অভাবে দেশি বিদেশি ক্রেতা হারানো ও কম দামে চামড়া বিক্রির কথা জানান ব্যবসায়ীরা। আমাদের যেই চামড়ার বিক্রি ছিল $1.50, সেটা এখন বিক্রি করতেছি অল ইন অ্যাভারেজ 50 সেন্ট। এর মধ্যে কিন্তু আমার কেমিক্যালের প্রাইস প্রায় দ্বিগুণেরও বেশি, আমার সব কিছুর প্রাইস এর মধ্যে বেশি। মানদণ্ড অনুসরণ ও সঠিকভাবে চামড়া রপ্তানির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি $12 বিলিয়ন বাজার হতে পারে দেশের চামড়া শিল্প খাত। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্ম জয়ন্তী উপলক্ষে ময়মনসিংহে ত্রিশালে ৩ দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে ঘিরে ত্রিশাল সেজেছে নতুন সাজে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এছাড়া ২৩, ২৪ ও ২৫ মে কবির স্মৃতি বিজড়িত কুমিল্লা ও দৌলতপুরে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আশিকুর রহমানের রিপোর্ট। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে এখন সাজরব। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত ত্রিশালের দরিরামপুর নজরুল একাডেমি মাঠে আগামী ২৩ মে থেকে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি। জাতীয়ভাবে ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এবার ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী পালিত হওয়ায় ত্রিশালবাসী উচ্ছ্বসিত। ত্রিশাল এবং ময়মনসিংহ বিভাগে উৎসবের রব সৃষ্টি হয়েছে। আমরা এই মেলাটি নিয়ে খুবই আশাবাদী। বিভাগের লক্ষাধিক মানুষ এই মেলায় আসেন। অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি একটি খাল খনন কার্যক্রমেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেলে নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপির নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক সভায় যোগ দেবেন। ওনার পদার্পণ এটা আমাদের দীর্ঘ আকাঙ্ক্ষার প্রতিফলন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আমরা ত্রিশালবাসী তথা ময়মনসিংহ তথা গ্রেটার ময়মনসিংহের মানুষ আনন্দিত, উদ্বেলিত এবং উচ্ছ্বসিত। অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বাংলাদেশ পুলিশের তো বিভিন্ন ইউনিট নিরাপত্তার দায়িত্বে থাকবে। এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় কুমিল্লার মুরাদনগরের দৌলতপুর। এ অঞ্চলে কাটানো সময় কবির সাহিত্য জীবনে গভীর প্রভাব ফেলে। দৌলতপুরে বসে তিনি রচনা করেন বহু গান ও কবিতা। তার জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা ও দৌলতপুরেও ৩ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কুমিল্লায় নজরুল মঞ্চ ও একটি মুরাল ছাড়া তেমন কোনো স্থায়ী উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। দৌলতপুর অবহেলিত কোনো স্মৃতিগুলার কোনো সংরক্ষণ করা হয় নাই। জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমাদের যে কার্যক্রমগুলি পাঠানো হয়েছে এবং সময়ে সময়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে যে নির্দেশনা প্রদান করেছে সেই আঙ্গিকে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। শুধু অনুষ্ঠান নয়, বছর জুড়ে নজরুলের ঐতিহ্য রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। আশিকুর রহমান, এটিএন বাংলা। কোরবানির ঈদকে সামনে রেখে বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্ন নগর নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। এ উপলক্ষে ৭৫টি ওয়ার্ডে ৪৬ টন ব্লিচিং পাউডার, ১০৫০ লিটার স্যাভলন এবং ১,৪০,০০০ বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হচ্ছে বলে জানান তিনি। সকালে রাজধানী এলিফ্যান্ট রোডে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যে রাজনৈতিক দলের সমর্থন করেন না কেন, কিন্তু ঢাকা শহরটা তো আমার। এই ঢাকা শহরের রাস্তাটা যদি ভালো থাকে, এই রাস্তা দিয়ে সবাই যাবে। এই ঢাকা শহরে যদি পচা গন্ধ থাকে, এটা কিন্তু জামাতের কান নাকেও যাবে, বিএনপির নাকেও যাবে, অন্যদের নাকেও যাবে। তো সেই কারণে আমরা আসেন ঢাকা শহরটাকে সুন্দর করি। এখন পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে কিছুটা কমেছে সবজি, ডিম, গরুর মাংস ও মুরগির দাম। বিক্রেতারা বলছেন সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম। এদিকে কোরবানির আগে বিভিন্ন মশলার দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে পেঁয়াজ ও আদার দাম। ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সে অনুষ্ঠিত হল আন্ডারস্ট্যান্ডিং দ্য ফিলোসফিক্যাল অ্যান্ড জুরিসপ্রুডেন্সিয়াল শীর্ষক সেমিনার। রাজধানীর ভাটারা ক্যাম্পাসে আয়োজিত এই সেমিনারে প্রধান বক্তা ছিলেন সাবেক প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। তিনি শিক্ষার্থীদের সমাজ, মানুষ ও বাস্তবতার সঙ্গে সম্পৃক্ত থেকে দক্ষ আইনজীবী হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন UITS ও PHP ফ্যামিলি বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। রিপোর্ট করছেন তৌহিদুর রহমান নিশান। দেশের আইন ও বিচার ব্যবস্থার দর্শন ও ন্যায় বিচার ভিত্তিক দৃষ্টিভঙ্গি নিয়ে ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সে অনুষ্ঠিত হল আন্ডারস্ট্যান্ডিং দ্য ফিলোসফিক্যাল অ্যান্ড জুরিসপ্রুডেন্সিয়াল সেমিনার। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে আইন, ন্যায় বিচার এবং সমাজ ব্যবস্থার পারস্পরিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন সাবেক প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এ সময় শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। To advise on the exact limits of the law. The law, any given law does not promise you heaven and earth and anything under the sky. Every law has its limits of the benefits that can be derived from it, the guarantees it sort of, ensures you. It is a lawyer's duty to apprise the client at the outset what the limitations of the law are, what the limits of the law are. অনুষ্ঠানে UITS এবং PHP ফ্যামিলির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ সম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। কন্টিনিউয়াস নলেজ, জ্ঞান অর্জন শুধু বই পড়া নয়, প্রত্যেক মানুষকে স্টাডি করো, তোমার সমাজকে স্টাডি করো, তোমার বাতাসকে স্টাডি করো, তোমার প্ল্যানেটকে স্টাডি করো, সমস্ত জীবনকে মন প্রাণ দিয়ে উজাড় করে তোমার সময়কে তুমি কাজে লাগাও। এ সময় সফলভাবে সম্পন্ন হওয়া ইন্ট্রা UITS ল কমোকিয়ামের বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। তৌহিদুর রহমান নিশান, ATN বাংলা, ঢাকা। এখন আন্তর্জাতিক সংবাদ। জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হরমুজে ইরানের টোল আরোপ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হরমুজ আন্তর্জাতিক জলসীমা, সেখানে টোল আদায় গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে যুক্তরাষ্ট্র, সেই সাথে নৌ অবরোধ 100% কার্যকর রয়েছে। এর আগে ইরানে ইসলামী বিপ্লবী গার্ড বলেছিল, গত 24 ঘন্টায় হরমুজ দিয়ে 24টি জাহাজ পার হয়েছে। এবার খেলার খবর। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন যুক্তরাষ্ট্রের বংশোদ্ভূত থমাস ডুলি। ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে কোচের বিষয়ে নিশ্চিত করেছে বাফুফে। নতুন দায়িত্ব নিয়ে সকালে ঢাকায় পৌঁছেছেন তিনি। বিশ্ব ফুটবলের দীর্ঘ 43 বছরের অভিজ্ঞতা রয়েছে তার। খেলোয়াড় জীবনে তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলেছেন এবং 1994 সালের বিশ্বকাপে অংশ নিয়েছেন। এছাড়া 1998 সালের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি। পরে 2011 থেকে 2014 সাল পর্যন্ত ইউগ্রেন ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। রামিসা হত্যার বিচারের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। ধর্ষকের পক্ষে লড়বেন না ঢাকা বারে কোনো আইনজীবী, পরিবারের পাশে বিএনপির 2 এমপি। ছুটির দিনে ঈদ যাত্রায় বাড়ির পথে রাজধানীবাসী। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের তীব্র চাপ, বিভিন্ন স্থানে যানজট। দুদিন বাদে শুরু পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মক্কায় পৌঁছেছেন বাংলাদেশের সব হজযাত্রী। অনিয়ম হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর।
এক দশকেও সাভার ট্যানারি শিল্প এলাকায় তৈরি হয়নি আন্তর্জাতিক মানের বর্জ্য শোধনাগার, বিদেশি ক্রেতা হারাচ্ছে চামড়া খাত। এবং কাল ময়মনসিংহে ত্রিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন জাতীয় কবি কাজী নজরুলের ১২৭তম জন্ম জয়ন্তী উৎসব, অংশ নেবেন খাল খনন কর্মসূচিতে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।